তত্ত্বচান তেতসুকো কুরোয়াইনাগি। রূপান্তর সোহানা রহমান। গল্পটা হচ্ছে তত্ত্বচানের জানালার ধারে ছোট্ট মেয়েটি। রেলরোড স্টেশন। জিওগাওকা স্টেশন আসতেই ওমাইচি লাইনের রেলগাড়ি থেকে নেমে পড়ল ওরা। ছোট্ট মেয়ে তত্ত্বচানের হাত ধরে টিকিট গেটের দিকে এগিয়ে চললেন মা। তত্ত্বচান জীবনে খুব কমই রেলগাড়িতে চেপেছে। সেই সূত্রে মুঠোয় চেপে ধরে রাখা টিকিটটা তার কাছে এখন অনেক বেশি মূল্যবান। সেটা হাতছাড়া করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। টিকিট গেটে পৌঁছানোর পর টিকিট সংগ্রহকারী লোকটার দিকে তাকিয়ে উৎসুকভাবে তত্ত্বচান জিজ্ঞেস করলো, আমি কি এটা রেখে দিতে পারি? না, ওটা আমাকে দিয়ে দাও। তত্ত্বচানের কাছ থেকে টিকিটটা নিয়ে নিলেন তিনি। তত্ত্বচান টিকিট ভর্তি একটা বাক্স দেখিয়ে আবার জিজ্ঞেস করলো, ওগুলো কি সব আপনার? না, ওগুলো রেল স্টেশনের। অন্যদের হাত থেকেও টিকিট ছিনিয়ে নিচ্ছেন তিনি। ওহ! তত্ত্বচানের উৎসুক চোখ দুটো এখনও টিকিটপূর্ণ বাক্সে আটকে আছে। ও বলে উঠল, আমি বড় হয়ে রেলের টিকিট বিক্রি করব। এতক্ষণে টিকিট সংগ্রহকারী ফিরে তাকালেন। তার চোখের কোণে প্রশ্রয়ের হাসি ফুটে উঠেছে। আমার ছোট ছেলেটাও রেলে চাকরি করতে চায়। তোমরা তবে একসাথে কাজ করতে পারবে, বললেন তিনি। এক কদম পিছিয়ে এসে তত্ত্বচান এবারে লোকটাকে বেশ ভালো করে দেখে নিল। মোটা সোটা লোকটার চোখে চশমা, ভালো মানুষ বলেই মনে হয়। কোমরে দুই হাত চেপে রেখে তত্ত্বচান প্রস্তাবটা নিয়ে খানিকক্ষণ ভাবল। তারপর বলল, আপনার ছেলের সাথে কাজ করতে আমার আপত্তি নেই, আমি ভেবে দেখব। তবে আমি এখন একটু ব্যস্ত, নতুন স্কুলে ভর্তি হতে যাচ্ছি। তারপর এক ছুটে মায়ের কাছে গিয়ে গলা চড়িয়ে বলল, মা, আমি বড় হয়ে টিকিট বিক্রি করব। মা কিন্তু তত্ত্বচানের এমন উদ্ভট প্রস্তাবে একটু অবাক হলেন না। তিনি বললেন, আমি তো ভেবেছিলাম তুই গুপ্তচর হবি। মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ল, গতকালই ও খুব ঘটা করে গুপ্তচর হওয়ার কথা বলেছিল। কিন্তু এক বাক্স ভর্তি টিকিটের মালিক হওয়ার মতো মজা কি আর কিছুতে আছে? শোনো মা, তত্ত্বচানের মাথায় এবার দারুণ একটা বুদ্ধি খেলে গেল। মায়ের দিকে তাকিয়ে বেশ তলব করে বলল, আমি এমন একজন গুপ্তচর হব যে কিনা টিকিট বিক্রি করে। মা এবারে আর উত্তর দিলেন না। ফুলেল কারুকার্যের হ্যাটের নিচে তার সুন্দর চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠেছে। তিনি আজ ভীষণ উদ্বিগ্ন। নতুন স্কুলে ওরা যদি তত্ত্বচানকে না নেয় তাহলে কি হবে? ভাবতেও মা ভয় পাচ্ছেন। তত্ত্বচানের দিকে তাকালেন মা। সে মনের আনন্দে একা একাই কথা বলছে আর হাঁটছে। তত্ত্বচান তো জানে না মা দুশ্চিন্তা করছেন। চোখাচোখি হওয়ার পরও হাসি মুখে বলল, মা, আমি এখন আর টিকিট বিক্রি করতে চাই না। লোকেরা রাস্তার পাশে গান গেয়ে নতুন দোকানের কথা বলে, দেখেছো মা? আমিও ওরকম গান গাইতে চাই। মা সামান্য হতাশ কণ্ঠে বললেন, অনেক হয়েছে, বকবক বন্ধ করে এখন তাড়াতাড়ি পা চালা। হেডমাস্টার আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখ দেখ, পড়ে যাস না, দেখে শুনে পা ফেলিস। মোড় ঘুরতেই তারা দেখতে পেল খানিক দূরে পথের ধারে একটা ছোট্ট স্কুল দাঁড়িয়ে আছে। জানালার ধারে ছোট্ট মেয়ে। মায়ের এত উদ্বেগের কারণ, সবেমাত্র স্কুল যেতে শুরু করা তত্ত্বচানকে ইতোমধ্যেই স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। প্রথম শ্রেণীতেই বহিষ্কার। ভাবা যায়? ঘটনাটি ঘটেছে সপ্তাহখানিক আগে। তত্ত্বচানের ক্লাস টিচার মাকে ডেকে পাঠিয়েছিলেন। মা গিয়ে বসতে না বসতেই তিনি নালিশ করতে শুরু করলেন, আপনার মেয়ে ক্লাসের সবাইকে বিরক্ত করে। আপনি ওকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিন। কথা শেষ করে অল্প বয়সী ছিপছিপে আদলের ক্লাস টিচার দীর্ঘশ্বাস ফেললেন। আমার একেবারেই সহের সীমা ছাড়িয়ে গেছে। মা হতভম্ব হয়ে গেলেন। তিনি ভেবেই পেলেন না তত্ত্বচান এমন কি করতে পারে যাতে পুরো ক্লাস বিরক্ত হবে। কয়েকবার চোখ পিটপিট করে ছোট করে কাটা চুল ঠিক করে নিলেন তত্ত্বচানের ক্লাস টিচার। তাকে তখনও বেশ চিন্তিত দেখাচ্ছিল।
ও খানিক পর পর ডেস্ক খোলে আর বন্ধ করে। আমি সবাইকে আগেই বলে দিয়েছি, কিছু রাখতে হলে অথবা বের করতে হলে তবেই যেন শুধু ডেস্ক খোলে, তাছাড়া নয়। অথচ আপনার মেয়ে সারাক্ষণই কিছু না কিছু রাখছে, বের করছে। সে পেন্সিল, খাতা, বই এবং আর যা যা আছে সব কিছু একবার বের করে সাজাবে, আবার কিছুক্ষণ পর সব ঢুকিয়ে রাখবে। ধরুন আমি বললাম চলো আজ আমরা অক্ষর লেখা শিখব, তখন আপনার মেয়ে একবার ডেস্ক খুলে খাতা বের করবে, তারপর ঠাস করে বন্ধ করবে, আর একবার ডেস্ক খুলে মাথা ঢুকিয়ে পেন্সিল বের করবে এবং আবারও শব্দ করে বন্ধ করবে। তারপর লিখতে শুরু করবে। যদি তার মনে হয় লেখা ভালো হয়নি অথবা ভুল হয়েছে, তখন সে আরও একবার ডেস্ক খুলবে, ইরেজার বের করবে এবং আগের মতোই সশব্দে ডেস্ক বন্ধ করবে, তারপর লেখা মুছবে। এরপর যথারীতি আবার ডেস্ক খুলবে, ইরেজার রাখবে, ডেস্ক বন্ধ করবে এবং এর সবটাই হবে ঝড়ের গতিতে। তার লেখা শেষ হয়ে গেলে আবার প্রতিটা জিনিস একটা একটা করেই সে ভেতরে রাখবে। এইভাবে পরবর্তী অক্ষর লেখার সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকবে। ডেস্ক খুলবে, খাতা বের করবে, পেন্সিল বের করবে, ইরেজার বের করবে, আবার পেন্সিল রাখবে, ডেস্ক বন্ধ করবে, খাতা রাখবে, ডেস্ক বন্ধ করবে, ইরেজার রাখবে, ডেস্ক বন্ধ করবে। আমার মাথা ঘুরে যায়। এদিকে ওকে তো কিছু বলাও যায় না, কারণ সে প্রতিবার কোনো না কোনো কারণেই ডেস্ক খোলে আর বন্ধ করে। শিক্ষক এমনভাবে শিউরে উঠলেন যেন পুরো ঘটনাটাকে পুনর্বার সহ করতে হচ্ছিল। অকস্মাৎ তত্ত্বচানের এমন কাজের পেছনের কারণ ধরে ফেললেন মা। প্রথম দিন স্কুল থেকে ফিরে উত্তেজনায় টকবাক করতে থাকা তত্ত্বচানের মুখটা মনে পড়ল তার। চোখ বড় বড় করে তত্ত্বচান বলছিল, মা জানো স্কুলটা না দারুণ। বাড়িতে আমার যে ডেস্ক আছে সেটার ড্রয়ার তো টেনে খুলতে হয়, কিন্তু স্কুলের ডেস্কের উপরের ডালা খোলা যায়, ঠিক যেন একটা বাক্স। তুমি ওখানে সব সাজিয়ে রাখতে পারবে। কী যে সুন্দর মা। মা মনে মনে যেন দেখতে পেলেন তত্ত্বচান সোৎসাহে ওর ডেস্কের ডালা বারবার খুলছে আর বন্ধ করছে। মা খুব ভালো করেই জানেন দুষ্টুমি করার জন্য তত্ত্বচান এমন করে না। যাই হোক, প্রাথমিক উত্তেজনা কেটে গেলে এমনিতেই সে এমন করা বন্ধ করে দিত। তবু মা শিক্ষককে বললেন আমি ওর সাথে কথা বলবো। কিন্তু ক্লাস টিচার গলার পারদ আর এক ধাপ চড়িয়ে বললেন, শুধু এতটুকু হলে তো আমিই সামনে নিতে পারতাম। তার বলার ধরনে মায়ের যেন একটু লজ্জা লাগলো। ডেস্ক নিয়ে খেলাধুলা হয়ে গেলে ও দাঁড়িয়ে থাকে ক্লাসের পুরোটা সময়। দাঁড়িয়ে থাকে কোথায়? ভীষণ অবাক হলেন মা। জানালার ধারে। টিচার ঠোঁট বাঁকিয়ে উত্তর দিলেন, ও জানালার কাছে গিয়ে দাঁড়ায় কেন? মা হতবুদ্ধি হয়ে পড়লেন। যাতে ও রাস্তার গায়কদের ডাকতে পারে। কথাটা বলতে পেরে যেন হাঁসের মতো গা ঝাড়া দিয়ে বাঁচলেন ছোট্ট তত্ত্বচানের ক্লাস টিচার। শিক্ষকের কথার সারসংক্ষেপ হলো, ঘণ্টাখানিক দুবদাব করে ডেস্ক নিয়ে খেলা করার পর সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। এদিকে শিক্ষক যখন ভাবতে শুরু করেন চুপচাপ দাঁড়িয়ে আছে, থাকুক না, ঠিক তখনই তত্ত্বচান গলা উঁচিয়ে বাইরের ঝলমলে পোশাক পরা বাজনাওয়ালাদের ডাকতে শুরু করে। রাস্তার একদম ধারেই ওদের ক্লাসরুম। তাতে শিক্ষকদের বিপাকে পড়তে হলেও তত্ত্বচানের বেশ ভালো লাগে। ক্লাসরুম আর রাস্তার মাঝে দেওয়ালের কাজ সারছে গুল্মের ঝোপ। তাতে করে রাস্তায় কেউ চলাফেরা করলে তার সাথে কথা বলতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। তত্ত্বচান ডাক দিলেই রাস্তার বাজনাওয়ালারা জানালার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। তখন তত্ত্বচান নিজ দায়িত্বে পুরো ক্লাসকে জানায় ওরা এসেছে, আর তক্ষুনি সব ছেলেমেয়েরা জানালায় হুমড়ি খেয়ে পড়ে এবং হইহাল্লা শুরু করে। তোমরা কিছু বাজাও, তত্ত্বচান আবদার করে। অন্যান্য স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওরা নিঃশব্দে গেলেও এখানকার জানালায় এতগুলো আগ্রহী শ্রোতা দেখে ওরাও সোৎসাহে প্যা পু ধুমধাম করে তবলা, বাঁশি, বেহালা, হারমোনিয়াম, ড্রাম সহ যা যা আছে সব বাজাতে শুরু করে। তখন বেচারি ক্লাস টিচারের ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। আবার বাজনা শেষ করে গায়করা চলে যাওয়ার পর বাকি সবাই ঠিকই টুপচাপ জায়গায় এসে বসে পড়ে, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো তত্ত্বচান। ক্লাস টিচার যদি জিজ্ঞেস করেন তুমি এখনও জানালার ধারে দাঁড়িয়ে আছো কেন, ও খুব গম্ভীরভাবে উত্তর দেয়, আরও বাজনাওয়ালা যদি আসে, আমি যদি এখানে না থাকি, ওরা কাউকে না দেখতে পেয়ে মন খারাপ করে চলে যাবে, আর আমরাও বাজনা শুনতে পাবো না। আপনি বুঝতে পারছেন ক্লাসের ভিতর কী পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়? শিক্ষক রীতিমতো কাঁদো কাঁদো গলায় বললেন। মা সবটাই বুঝতে পারছিলেন। শিক্ষকের জন্য যথেষ্ট খারাপ লাগছিল তার। কাপা স্বরে আবার বলতে শুরু করলেন ক্লাস টিচার, তাছাড়া আরও আছে। মা অনেক চেষ্টা করেও কণ্ঠের হতাশা ঢাকতে পারলেন না। অনেক আছে। ক্লাস টিচার এবারে অসহনীয় হয়ে উঠলেন।
ওর কর্মকাণ্ডের তালিকা বের করলে পাগল হয়ে যেতে হবে, সেজন্যই বলছি ওকে অন্য স্কুলে ভর্তি করিয়ে নিন। ক্লাস টিচার বড় করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলেন, তারপর মায়ের দিকে সোজাসুজি তাকিয়ে বললেন, গতকাল কি হয়েছে সেটাও শুনুন। তত্ত্বচান যথারীতি জানালার ধারে দাঁড়িয়েছিল। আমি ভেবেছি ও বাজনাওয়ালাদের জন্য অপেক্ষা করছে, তাই ওকে না ঘাটিয়ে আমি পড়াতে শুরু করলাম। হঠাৎ শুনি তত্ত্বচান চেঁচিয়ে কাকে যেন বলছে, করছো কি তুমি? আবার আমার জায়গা থেকে কাউকে দেখতেও পারছিলাম না। আমি ভাবলাম কি ব্যাপার, ও আবার চেঁচিয়ে উঠল, করছোটা কি? খেয়াল করে দেখলাম তত্ত্বচান রাস্তায় কারোর সাথে কথা বলছিল না, কারণ ওর দৃষ্টি ছিল উপরের দিকে। আমার বেশ কৌতূহল হলো, সে কারণে ফিরতি উত্তর শোনার চেষ্টা করলাম কিছুক্ষণ, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো জবাব দিচ্ছিল না। এদিকে আপনার মেয়ে ডেকেই চলেছে কি করছো বলে। ওর চেঁচামেচিটা ততক্ষণে আমার পরানো মাথায় উঠেছে। না পেরে শেষমেশ ও কার সাথে কথা বলছে সেটা দেখতে আমি ওর কাছে এগিয়ে গেলাম। জানালা দিয়ে মাথা বের করে উপরের দিকে তাকিয়ে দেখি দুটো চড়ুই পাখি জানালার কার্নিশে বাসা বাঁধছে, আর তত্ত্বচান এতক্ষণ সেই পাখিদের সাথেই কথা বলছে। দেখুন, বাচ্চাদের আমি ভালোই বুঝি, আর ওরা যে মাঝে মধ্যে ফুল পাখির সাথে কথা বলে সেটাও জানি, তবুও ক্লাস চলাকালীন পাখিকে কি করছো জিজ্ঞেস করাটা একটু বেশি হয়ে যায়। মা ক্ষমা চাওয়ার জন্য মুখ খোলার আগেই ক্লাস টিচার আবারও কথা বলতে শুরু করলেন। আবার ছবি আঁকার ক্লাসের কথাটাই ধরুন না। আমি বাচ্চাদের জাপানের পতাকা আঁকতে বললাম, বাকি সব বাচ্চাই ঠিকঠাক আঁকছিল, কিন্তু আপনার মেয়ে কিনা নৌবাহিনীর পতাকা আঁকতে শুরু করলো, ওই যেই পতাকাগুলোতে সূর্যের রশ্মি টানা থাকে। আমি ভাবলাম ঠিক আছে, আঁকছে যখন আঁকুক। তারপর সে হঠাৎ করেই পতাকার চারদিকে ঝালর আঁকা শুরু করলো। ঝালর? ব্যানারের চারপাশে যেমন ঝালর থাকে একদম সেই রকম। সে বোধহয় আগে কোথাও এমন কিছু দেখেছে। আঁকতে আঁকতে তত্ত্বচান কাগজই শেষ করে ফেললো, তবু তার ঝালর আঁকা শেষ হলো না। হলুদ রঙের ক্রেয়ন দিয়ে সে কাগজ ছাপিয়ে ডেস্কের উপরেও রং করতে শুরু করলো। তারপর যখন সে খাতাটা সরালো, দেখা গেল সারাটা ডেস্ক বিশ্রী হলুদ রঙে ভরে গেছে। পরে আমরা কতক্ষণ ধরে ঘষেও সেই দাগ তুলতে পারিনি। তবু কপাল ভালো যে ঝালর শুধু 3 দিকে ছিল। বিভ্রান্ত হয়ে মা দ্রুত জিজ্ঞেস করলেন, 3 দিকে ছিল মানে? টিচারকে দেখতে ক্লান্ত লাগছিল, তবু তিনি ব্যাখ্যা করলেন, আর এক পাশে পতাকার খুঁটি এঁকেছিল, সেজন্য 3 দিকে ঝালর। মা একটু নিশ্চিন্ত হলেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর শিক্ষক খুব ধীরে ধীরে প্রতিটা শব্দের উপর জোর দিয়ে বললেন, কিন্তু খুঁটির বেশিরভাগ অংশই কাগজের বাইরে বের হয়ে গিয়েছিল এবং ডেস্কে এখনও দাগ আছে। হাল ছেড়ে দেওয়া কণ্ঠেই আবার বললেন, আমি একা না, ওর জন্য পাশের ক্লাসের শিক্ষকদেরও অনেক অসুবিধা হয়। মা সেদিন বুঝেছিলেন তার কিছু করা উচিত। অন্যান্য বাচ্চাদের পড়াশোনায় অসুবিধা করা কাজের কোনো কথা না। তাকে আরেকটা স্কুল খুঁজতে হবে, এমন কোনো স্কুল যেখানে তার ছোট্ট মেয়েটাকে সবাই বুঝবে এবং সবার সাথে মিলেমিশে থাকাটাও তত্ত্বচান শিখতে পারবে। অনেক খোঁজাখুঁজি করার পর মা বর্তমানের স্কুলের হদিস পেয়েছেন। তারা সেখানের উদ্দেশ্যেই রওনা হয়েছেন। তত্ত্বচানকে তার স্কুল থেকে বহিষ্কার হওয়ার ঘটনা মা জানাননি। তিনি ভালো করেই জানেন এত জটিল ব্যাপার বোঝার মতো বয়স ওর এখনও হয়নি। তত্ত্বচান বড় হওয়ার পর নিশ্চয়ই তিনি ওকে জানাবেন। মা শুধু ওকে বলেছেন, কী রে, নতুন একটা স্কুলে যাবি নাকি? আমি শুনেছি খুব ভালো স্কুল। বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবার পর তত্ত্বচান উত্তর দিয়েছে, ঠিক আছে, কিন্তু আবার কি? মা আশঙ্কা করলেন ও কি তবে বুঝে গেছে ওকে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু পরের মুহূর্তেই তত্ত্বচান খুশি গলায় জিজ্ঞেস করলো, মা, নতুন স্কুলে কি বাজনাওয়ালারা আসবে? নতুন স্কুলের গেট দেখে তত্ত্বচান থমকে গেল। ওর আগের স্কুলের গেটটা বিশাল বড় ছিল, তাতে কংক্রিটের উঁচু দুটো থামের মাঝখানে গোল করে বিশাল অক্ষরে স্কুলের নামও লেখা ছিল। কিন্তু এখানে নিচু থাম দুটোর উপরে গাছের ডালপালা এবং লতাপাতা লুটোপুটি খাচ্ছে। এই থামগুলো তো গাছের মতো বাড়ছে, তত্ত্বচান বলল। এগুলো দেখে মনে হচ্ছে টেলিফোনের খুঁটির সমানই লম্বা হবে। আরেকটু গিয়ে দেখা গেল তত্ত্বচান ঠিক কথাই বলেছে। থামগুলো আসলে শিকড় সহ এক একটা আস্ত গাছ। গেটের কাছে গিয়ে নাম পড়ার সময় তত্ত্বচানকে ঘাড় একদিকে কাত করতে হলো। হবে নাই বা কেন, গাছ যে বাতাসে হেলে গেছে। তোমোয়ে গাকুয়েন।
তোময়ে শব্দের অর্থ মাকে জিজ্ঞেস করবে বলে সবে মুখ খুলেছে, তখনই আর একটা জিনিস দেখে অবাক হয়ে গেল তত্ত্বচান। ওর মনে হলো যেন স্বপ্ন দেখছে। জিনিসটা আরও ভালো করে দেখবে বলে মাটিতে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। তারপর ঝোপের ভেতর দিয়ে কিছু দূর হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে ভালো করে তাকিয়ে দেখল সে। ওর যেন বিশ্বাসই হতে চাইছে না। মা, ওটা কি রেলগাড়ি? দেখো মা, ওই তো, ওই যে মাঠে দাঁড়িয়ে আছে। মাও জানতেন না 6টা পরিত্যক্ত রেলের বগিতে এই স্কুলের ক্লাস হয়। আর তত্ত্বচান তো কখনো কল্পনাই করেনি এমন কিছু হতে পারে। তার কাছে এ যেন এক স্বপ্ন। রেলের বগিতে স্কুল, কে কবে ভাবতে পেরেছিল? রোদ পড়ে ক্লাসরুমের জানালাগুলো ঝিকমিক করছে। মা দেখলেন জানালার কাচের চেয়েও ঢের বেশি ঝিকমিক করছে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা ছোট্ট মেয়েটার বড় বড় দুটো উৎসুক চোখ। এই স্কুল আমার দারুণ পছন্দ। এক মুহূর্ত পরে তত্ত্বচান আনন্দে হুররে বলে চিৎকার করে রেলগাড়ি স্কুলের দিকে ছুট লাগালো। ছুটতে ছুটতেই মায়ের দিকে ফিরে এসে বলল, জলদি করো মা, রেলগাড়িতে উঠে পড়ো। মা চমকে উঠলেন, তারপর ওর পিছনে ছুটতে শুরু করলেন। একটা সময় বাস্কেটবল খেলতে গিয়ে মায়ের প্রচুর দৌড়াদৌড়ি করতে হতো, তাই আজ তত্ত্বচানের পিছনে ছুটতে তার একটুও অসুবিধা হলো না। তত্ত্বচান দরজার কাছে গিয়ে পৌঁছা মাত্র পিছন থেকে ওর ফ্রক টেনে ধরলেন মা। এখনই যাওয়া যাবে না তত্ত্বচান, মা সতর্ক করলেন। এখন নিশ্চয়ই ক্লাস হচ্ছে, তুই তো এখনও ভর্তি হসনি। তুই যদি সত্যি সত্যি এখানে আসতে চাস তাহলে হেডমাস্টারের সাথে ভদ্রভাবে সুন্দর করে কথা বলতে হবে। আমরা এখন তার সাথে কথা বলবো, সব ঠিকমতো হলে তবেই তুই এখানে পড়তে পারবি, বুঝেছিস? রেলগাড়িতে উঠতে না পেরে তত্ত্বচানের মনটা ভীষণ খারাপ হলো। তবুও ভাবলো মায়ের কথাই শোনা যাক। ঠিক আছে, ও বলল। তারপর যোগ করলো, এই স্কুল আমার দারুণ পছন্দ। মা একবার ভাবলেন ওকে বলবেন যে শুধু ওর পছন্দ হলেই হবে না, হেডমাস্টারেরও ওকে ভালো লাগতে হবে। কিন্তু শেষ অবধি কিছু না বলে ওর ফ্রকটা ছেড়ে দিলেন মা। তত্ত্বচানের হাত ধরে হেডমাস্টারের অফিসের দিকে হাঁটতে শুরু করলেন তিনি। সকালের ক্লাস শুরু হয়ে গেছে, সে কারণে রেলের বগিগুলো থেকে কোনো হইচইয়ের শব্দ আসছিল না। তত্ত্বচান চারিদিকে তাকিয়ে দেখলো এই স্কুলে কোনো দেওয়াল নেই, বরং ছোট্ট স্কুলটা গাছ দিয়ে ঘেরা। আর তুমি যেদিকেই তাকাও শুধু হলুদ আর লাল ফুল দেখতে পাবে। হেডমাস্টারের অফিসটা অবশ্য রেলের বগিতে না, গেটের কাছে দাঁড়ালে উল্টো দিকে যে বিল্ডিংটা দেখা যায় সেটার ডান পাশে। গোল গোল 7টা সিঁড়ি ভেঙে তারপর তার কাছে যাওয়া যায়। মায়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তত্ত্বচান সিঁড়ির ধাপের কাছে দৌড়ে গেল। তারপর হঠাৎ থেমে পিছনে ফিরল। আর একটু হলেই মায়ের সাথে ধাক্কা লেগে যেত তার। কি হলো? মা উদ্বিগ্ন স্বরে জানতে চাইলেন। তার ভয় হলো তত্ত্বচান হয়তো এরই মধ্যে স্কুলের ব্যাপারে মন বদলে ফেলেছে। সিঁড়ির সবচেয়ে উঁচু ধাপে দাঁড়িয়ে সে মাকে ফিসফিস করে গম্ভীর কণ্ঠে বলল, মা, হেডমাস্টার বোধহয় এখানকার স্টেশন মাস্টার। মায়ের যেমন ধৈর্য আছে তিনি তেমন মজাও করতে পারেন। তিনিও খুব গম্ভীর মুখ করে তত্ত্বচানের কাছে এসে ফিসফিস করেই জিজ্ঞেস করলেন, কেন কেন? তত্ত্বচান একইভাবে উত্তর দিল, তুমি বলেছিলে তিনি হেডমাস্টার, কিন্তু যার এতগুলো রেলগাড়ি আছে সে নিশ্চয়ই স্টেশন মাস্টার হবে। মায়েরও এতগুলি রেলগাড়ির বগি দেখে আশ্চর্য লেগেছে। তিনি আগে কখনো এমন ক্লাসরুম দেখেননি, কিন্তু তিনি সেটা তত্ত্বচানকে বললেন না। বরং তিনি বললেন, তুই নিজেই হেডমাস্টারকে জিজ্ঞেস করে নিস। তাছাড়া বাবার কথা ভেবে দেখতো, তার তো অনেকগুলি ভায়োলিন আছে। তাই বলে কি আমাদের বাড়িটা কোনো ভায়োলিনের দোকান? না, তা না, তত্ত্বচান একমত হলো। তারপর হেডমাস্টারের অফিসে ঢোকার আগে ও খপ করে মায়ের আঙুল ধরে ফেলল। হেডমাস্টার। মা আর তত্ত্বচানকে ভিতরে ঢুকতে দেখে হেডমাস্টার উঠে দাঁড়ালেন। তার মাথায় চুল কমে গেছে, কয়েকটা দাঁতও পড়ে গেছে, তবু তার চেহারায় অন্য রকমের একটা দীপ্তি লেগে আছে। খুব বেশি লম্বা না হলেও তার কাঁধ দেখে বোঝা যায় তিনি বেশ শক্তিশালী। তার পরনের কালো কোট প্যান্ট পুরনো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তত্ত্বচান তাকে সামনে ঝুঁকে অভিবাদন জানালো। তারপর দারুণ আগ্রহে জিজ্ঞেস করলো, আপনি কি হেডমাস্টার নাকি স্টেশন মাস্টার? মা যে কতটা বিব্রত হলেন তা বলার মতো নয়। তিনি তত্ত্বচানকে থামানোর আগেই হেডমাস্টার হেসে ফেললেন। তিনি সুন্দর করে বুঝিয়ে বললেন, আমি এই স্কুলের হেডমাস্টার। তত্ত্বচানের খুব আনন্দ হলো। ওহ, দারুণ ব্যাপার, ও বলল, কারণ আমি আপনার কাছে একটা জিনিস
চাই। স্কুলটা আমার খুব পছন্দ হয়েছে, আমাকে এখানে ভর্তি করিয়ে নিন। হেডমাস্টার তত্ত্বচানকে একটা চেয়ারে বসতে দিলেন। তারপর তিনি মাকে বললেন, আপনি বাড়ি চলে যান, আমি বরং তত্ত্বচানের সাথে খানিকটা সময় গল্প করি। তত্ত্বচান প্রথমে একটু ঘাবড়ে গেল ঠিকই, কিন্তু ওর মনে হলো হেডমাস্টারের সাথে ওর বেশ বন্ধুত্ব হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ওকে রেখে গেলাম, মা বললেন। যদিও তত্ত্বচানকে একা রেখে যেতে মায়ের একটু মন খারাপ হলো, তবু তিনি দরজা খুলে বের হয়ে গেলেন। হেডমাস্টার একটা চেয়ার নিয়ে এসে তত্ত্বচানের সামনে বসলেন। তিনি হেসে বললেন, ঠিক আছে, তবে তত্ত্বচান, তোমার কথা শোনা যাক। তোমার যা ইচ্ছা হয় আমাকে বলতে পারো। যা ইচ্ছা তাই? তত্ত্বচান ভেবেছিল তার বোধহয় পড়াশোনা নিয়ে কথা বলতে হবে, কিন্তু যখন শুনলো যা খুশি তাই বলতে পারবে, ওর মন যেন আনন্দে নেচে উঠল। একটু দেরি না করেও বলতে আরম্ভ করলো। যথারীতি ওর বেশিরভাগ কথাই ছিল আবোল তাবোল, তবে সেসবও এমনভাবে বলছিল যেন এর চেয়ে জরুরি কথা পৃথিবীতে আর নেই। হেডমাস্টারকে অনেক কথা বললো তত্ত্বচান। বলল ওরা যে রেলে চেপে এসেছে সেটা বাতাসের গতিতে চলছিল। আরও বলল ও নিজের টিকিটটা রেখে যেতে চাইলেও রেল স্টেশনের লোকটা সেটা ওকে রাখতে দেয়নি। এটাও জানাতে ভুলল না ওর আগের স্কুলের ক্লাস টিচার দারুণ সুন্দরী এবং তত্ত্বচান তাকে খুব পছন্দ করে। ও আরও বলল চড়ুইয়ের বাসার কথা, ওদের খয়েরি রঙের কুকুর রকির কথা। রকিকে যা বলা হয় ও সেটাই করে। তাছাড়া ও যে মুখের ভিতর কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করে শব্দ করতে পারে এবং ক্লাস টিচার ওকে মানা করেন এমন করতে, সেটাও জানালো। চুপি চুপি এটাও বলল যদিও মুখ কেটে যাওয়ার সম্ভাবনা আছে তবুও লুকিয়ে লুকিয়ে করে। নাকে সর্দি এলে মা বকা দেন ওকে, তাই না চাইলেও তার নাক ঝাড়তে হয়। এই কথাটাও তত্ত্বচান জানিয়ে রাখলো। আর বলল বাবার কথা। বাবা যতটা ভালো সাঁতারু ততটাই ভালো ডুবুরি। তাছাড়া আরও কথা যে ও বলল কত। তত্ত্বচান অবিরাম কথা বলেই চলেছে। হেডমাস্টার ওর কথা শুনে মৃদু হাসলেন। মাঝে মাঝে তিনি মাথা নেড়ে জিজ্ঞাসা করছিলেন, তাই নাকি, তারপর কি হলো? এবং তত্ত্বচান মনের খুশিতে আরও কথা বলছিল। কথা বলতে বলতে অবশেষে তত্ত্বচান একসময় বলার মতো আর কিছু খুঁজে পেল না। ও বসে বসে খুব করে ভাবতে লাগলো, আর কি বলা যায়। তোমার আর কিছু বলার নেই? হেডমাস্টার জিজ্ঞেস করলেন। কিন্তু আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। তত্ত্বচানের এমন লজ্জা লাগলো, এমন সুযোগ কি আর পাওয়া যাবে? ও মনের ভিতর কিছু বলার মতো বিষয় আটিপাটি করে খুঁজতে লাগলো। তারপর হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। আর যে জামাটা পরে এসেছে সেটা সম্পর্কেও তো সে বলতে পারে। ওর বেশিরভাগ জামা মা বানিয়ে দেন, কিন্তু এই জামাটা ওরা দোকান থেকে কিনে এনেছে। ও যখন খেলাধুলা করে শেষ বিকেলে বাড়ি ফেরে তখন দেখা যায় ওর জামা ছিঁড়ে গেছে। কখনো কখনো ছেঁড়াটা অনেক বেশি থাকে। মা বুঝেই উঠতে পারেন না এমনভাবে জামা ছিঁড়ে যায় কেন। এমনকি ওর সাদা ছোট প্যান্টও মাঝে মাঝে ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়। এমন কাণ্ডের রহস্য সে এবারে হেডমাস্টারকে চুপি চুপি জানালো। ওর জামাগুলো ছিঁড়ে যায় কারণ ও হামাগুড়ি দিয়ে অন্যদের বাগানের বেড়ার নিচ থেকে একদিক থেকে আর এক দিকে যায়, আর মাঝে মাঝে সে কাঁটাতারের নিচ দিয়েও হামাগুড়ি দেয়। এরকম করতে ওর খুবই মজা লাগে। আজ সকালে এখানে আসার সময় দেখা গেল মায়ের বানিয়ে দেওয়া সুন্দর সুন্দর সবগুলো জামা ছিঁড়ে গেছে। অগত্যায় কেনা জামাটা পরা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। লাল ধূসর চেক ডিজাইনের জামাটা খারাপ না, তবে কলারের ফুলগুলো দেখতে নাকি মায়ের একটুও ভালো লাগে না। মা এই ডিজাইনটা পছন্দ করে না। কলার উঁচু করে তুলে ধরে হেডমাস্টারকে দেখালো তত্ত্বচান। এরপর ও আর চেষ্টা করেও বলার মতো কিছু খুঁজে পেল না। মন কিছুটা খারাপ হয়ে গেল। কিন্তু তখনই হেডমাস্টার উঠে এসে ওর মাথায় আদর করে হাত রাখলেন। তিনি কোমল স্বরে বললেন, তত্ত্বচান, তুমি এখন থেকে স্কুলের ছাত্রী। তত্ত্বচানের এত খুশি লাগলো, ওর মনে হলো হেডমাস্টারের মতো এমন ভালো আর সদয় একজন মানুষের সাথে ওর আগে কখনো পরিচয় হয়নি। মুহূর্তের মধ্যে হেডমাস্টার ওর প্রিয় মানুষে পরিণত হবেন নাই বা কেন? তত্ত্বচানের কথা কি কেউ এত মনোযোগ দিয়ে কখনো শুনেছে? আর হেডমাস্টার একবারও হাই তোলেননি অথবা অন্যদিকে তাকাননি। তত্ত্বচানের কথা তিনি খুবই গুরুত্বের সাথে শুনেছেন এবং মজা পেয়েছেন। তত্ত্বচান এখনও ঠিকঠাক সময় বলতে পারে না, তবু তার মনে হলো যেন অনেকটা সময় পার হয়ে গেছে। তবে সে যদি সময় দেখতে পারত তাহলে নিশ্চয়ই অবাক হতো, আর হেডমাস্টারের প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠত। মায়ের হাত ধরে তত্ত্বচান সকাল 8টায় স্কুলে ঢুকেছিল। আলাপ শেষে তত্ত্বচানকে যখন হেডমাস্টার জানালেন সে এখন থেকে এই স্কুলের ছাত্রী, তারপরই পকেট থেকে ছোট ঘড়িটা বের করে তিনি বললেন, আহ,
দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে দেখছি। তার মানে হেডমাস্টার তত্ত্বচানের কথা কমপক্ষে 4 ঘন্টা ধরে শুনেছেন। এর আগে কখনো কোনো বড় মানুষ তত্ত্বচানের সাথে এত সময় নিয়ে গল্প করেননি। তাছাড়া মা এবং ওর আগের স্কুলের ক্লাস টিচার ভাবতেই পারেন না একজন 6 বছরের মেয়ের 4 ঘন্টা একটানা বলার মতো কথা থাকতে পারে। তত্ত্বচান কিন্তু জানে না তাকে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং বড়রার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে চুল পাকিয়ে ফেলছেন। ও এমনিতে খুবই হাসি খুশি, তবে একটু আনমনা আর অনেকটাই আলাভোলা। তবু মাঝে মধ্যে ওর মনে হয় ওর বয়সী অন্য বাচ্চাদের চেয়ে ওকে সবাই অন্য নজরে দেখে। শুধু হেডমাস্টার ওকে আজ গুরুত্ব দিলেন, তাই তো ওর মন আনন্দে টইটুম্বুর হয়ে আছে। আজ খুশিতে যেন সে দিশেহারা। ওর মনে হলো হেডমাস্টারের সাথে ও সারাক্ষণ বসে গল্প করতে পারবে। তত্ত্বচান এবং হেডমাস্টার শোসাকু কোবাইয়াশির প্রথম সাক্ষাৎ এমনই চমৎকার ছিল এবং হেডমাস্টারও তত্ত্বচানকে একই রকম ভালোবেসেছিলেন।